সালাম আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার বাংলাদেশ আমার কথা উইথ ব্যারিস্টার ফুয়াদ এই আয়োজন নিয়ে। বাংলাদেশে রাজনীতির আকাঙ্ক্ষা, রাষ্ট্র, সমাজ, নাগরিকদের যে প্রত্যাশার জায়গাগুলো নিয়ে প্রচুর তর্ক বিতর্ক আলাপ আছে। সেগুলো নিয়ে আসলে আমরা বুঝবার চেষ্টা করব যে আমরা যা করছি, যা করবার চেষ্টা করছি, জনগণ সেগুলোকে কিভাবে দেখছে, সেগুলো প্রত্যাশা পূরণ পূরণ করতে পারছে কিনা, আমাদের সফলতা কোথায়, ব্যর্থতা কোথায়, নিজেদেরকে ক্রিটিক করা এবং এই ক্রিটিক করবার পাশাপাশি জনগণের কাছ থেকে বোঝার চেষ্টা করা যে আমাদের কোথায় আসলে পরিবর্তন দরকার। আজকে স্টুডিওতে এই বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ করেছি তরুণ প্রজন্মের দুইজন ছাত্র নেতা, যারা ২৪-এর গণ অভ্যুত্থানে ঐতিহাসিক রোল প্লে করেছেন। বাংলাদেশ ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর হচ্ছে ইশরাত জাহান ঈশা, ছাত্রপক্ষের ঢাকা মহানগরী উত্তরের আহ্বায়ক। দুজনকে স্বাগত জানাচ্ছি। একটা তর্ক আছে যে আসলে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে কিনা, ছাত্র রাজনীতির অবদান আছে কিনা, আমাদের যে আগের প্রজন্মের যারা ছাত্র নেতারা ছিলেন তাদেরকে দেখে আসলে নতুন প্রজন্ম খুব বেশি আকৃষ্ট হচ্ছে কিনা, এই তর্কটা আছে। তো তোমরা যারা এই প্রজন্মে ছাত্র রাজনীতি করছো অথবা গণ অভ্যুত্থানে ২৪-এ তোমরা একটা ভালো রোল প্লে করেছো, সেই জায়গা থেকে তোমরা কি বোধ করছো আসলে তোমরা যা করছো সেটা কি একটা করার মতো জায়গা, না জাস্ট টাইম পাস করছো, ক্যাম্পাসে আড্ডাবাজি, গল্প গুজব, না সিরিয়াস বিজনেস আছে এর মধ্যে? ঈশা। প্রথমত বলবো যে ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য এবং যে আলাপটা আমাদের যে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে কিনা, আহ, আমার দিক থেকে অবশ্যই আছে। বিকজ আমরা যারাই এখন, আমরা বর্তমান যে প্রজন্ম, আগামীতে কিন্তু আমরাই হচ্ছে একটা লিড দিব বা একটা ইয়ে করব। তো সেই জায়গা থেকে আসলে রাজনৈতিক প্রজ্ঞা থাকাটা অনেক দরকার। বিকজ সবাই আসলে কর্পোরেটে যাবে, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, সবাই উকিল হবে, সবাই ব্যারিস্টার হবে, তাহলে রাষ্ট্র কে চালনা করবে? তাদের জন্য আসলে রাজনীতিবিদ দরকার। এবং রাজনীতির চর্চাটা মানে স্টুডেন্ট লাইফে যেই পরিমাণ ইফেক্টিভ, সেটা আসলে গ্রাজুয়েশনের পর বা চাকরি জীবনে গিয়ে অতটা এফেক্টিভ হয় না, কারণ অনেক ব্যস্ততা থাকে। বাট এই যে সময়টা, মানে আমাদের যে শিক্ষা জীবনটা, এখানে আসলে আমাদের পড়াশোনার বাইরে কিছু কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অনেকে করে, এবং অনেকের হচ্ছে অনেকে করে আবার পরবর্তীতে হচ্ছে কেউ রাজনীতিটা বেছে নেয়। যেমন আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা রাজনীতি করি, কারণ আমরা দেশ সমাজ সবকিছু নিয়ে মানে সুদূর প্রসারী চিন্তা করি। যে প্রফেশনাল লাইফের বাহিরেও মানে এই যে রাজনীতিটা করা বা এই জীবনটা, মানে আমাদের যে এখন তো অবসর সময়, আসলে আমাদের কোনো কর্মব্যস্ততা নাই, আমরা কোনো চাকরিজীবী না বা আমরা কারোর মধ্যে বাউন্ড না, কোনো বাইন্ডিংস নাই। তো এই সময়টাতে আমরা যে রাজনীতিটা চর্চা করতে পারবো, এটা আমি আরো ২০-৩০ বছর পর বা আমি আমার প্রফেশনাল লাইফে করতে পারবো না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই ছাত্র রাজনীতির দরকার আছে, কারণ আজকের ছাত্ররাই বা আজকের আমরাই হয়তো বা আগামী দিনে নেতৃত্ব দিব। কিন্তু একটা সমালোচনা দেখো যে তোমাদের আগের প্রজন্মের যারা ছাত্র রাজনীতি করেছে ৬০-এর দশকে, ৭০-এর দশকে, ৮০-এর দশকে, এই যে হাজার হাজার ছাত্র রাজনীতি করা মানুষজন, তারা আসলে একটা বাংলাদেশ তৈরি করতে তো ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে বলেই তো যারা রাজনীতি করে নাই এমন কোটি কোটি তরুণ ২৪-এর গণ অভ্যুত্থানে রাস্তায় নেমে আসছে। তাহলে কি আসলে ছাত্র রাজনীতির প্রয়োজন ছিল? ওনারা যা করেছে তার কি আসলে দেশের জন্য কোনো উপকার করেছে? আমাদের যে চিন্তা ভাবনা এবং তাদের চিন্তা ভাবনা, এটার বিশাল 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 একটা গ্যাপ। যেমন ৬০-এর দশক থেকে আজকে ২১ দশক, এখানে একটা লম্বা সময়ের গ্যাপ। এবং এই গ্যাপের মাঝখানে অনেকের মেন্টালিটি চেঞ্জ হয়েছে, অনেক ফাংশন এসছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছু চলে গিয়েছে। এই জিনিসটা যারা ধরে রাখতে পারে নাই, বা আমি যে বিগত নেতাদের কথা বলবো, তারা বাংলাদেশ গঠনে কেন ব্যর্থ, তারা রাজনীতিটাকে ওইভাবে চর্চা করতে পারে না, যেটা আমার কাছে মনে হয়। কারণ কি বলে, এক কথা এই জিনিসটা হচ্ছে ধারণ করার বিষয়। সেটা যদি কেউ ধারণ না করে ব্যবহার করে, তখন সেটা আসলে ব্যর্থতার পথে যায়। এবং আমি বলবো যে তারা আসলে রাজনৈতিক ক্ষমতা বা রাজনৈতিক একটা ব্যানারটাকে ব্যবহার করার কারণে হয়তো বা বাংলাদেশ নির্মাণে ব্যর্থ হয়েছে, যেটা এই প্রজন্ম করছে না বিধায় হয়তো এই অভ্যুত্থানটা হয়েছে। তারা সবাই অ্যাপলিটিক্যাল, কারো রাজনীতির সাথে তেমন কোনো যোগসূত্র নাই, কিন্তু তারা দেশ নিয়ে ভাবে বা তাদের ওই সারাউন্ডিংসটা আছে যে তারা ব্যবহার করছে না, তারা এটাকে ধারণ করছে, তারা জিনিসটাকে ওন করতেছে, দেশটাকে ওন করতেছে। তো এই জিনিসটার মাঝখানে হচ্ছে তফাৎ, যে তারা ব্যবহার করেছে এবং যারা এই অভ্যুত্থানে এসেছে তারা হয়তো জিনিসটাকে ওন করেছে। এই জন্য তারা, মানে বিগত দিনের যারা আছে তারা মানে বাংলাদেশটাকে আমাদের মতো করে হয়তো গড়তে ব্যর্থ হয়েছে। ওখানে আসবো, ওটার সমালোচনা আছে যে ২৪-এর গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে তারা কি আসলে সমালোচনা অথবা বদনামের ঊর্ধ্বে কিনা, যেটা আমরা আমাদের পূর্বপুরুষের
ছাত্র নেতাদেরকে আমরা প্রায় বলে থাকি। প্রিন্স, তুমি আজকে যা করছো, তোমার ব্যাপারেও কি 20 বছর পরে আবার একটা জেনারেশনের ছেলেমেয়েরা স্টুডিওতে এসে বলবে যে আমার পূর্বপুরুষ যারা রাজনীতি করেছে তারা আসলে ভুল করেছে, বাজে কাজ করেছে, দেশের জন্য কিছু করে নাই, সেটা কি বলতে হবে? আমরা যে জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিটাকে দেখি, আমরা মনে করি যে রাজনীতির জায়গাটাই হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আমাদের পূর্বপুরুষের সমসাময়িক যারা রাজনীতি করেছেন বা তারা রাজনীতি করেছেন, তারা স্বচ্ছতা এবং জবাবদিহিতার পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক পরিবারতান্ত্রিক রাজনীতিতে অভ্যস্ত ছিলেন। মানে অর্থাৎ বাংলাদেশে জন আকাঙ্ক্ষার যে রাজনীতি, রাষ্ট্রের জায়গা থেকে বাস্তবায়নযোগ্য যে রাজনীতি, সে জায়গা থেকে তারা দূরে সরে ব্যক্তি এবং পরিবার কেন্দ্রিক রাজনীতিতে এগিয়ে গেছে এবং আখের গোছানোর যে মানসিকতা, সেই জায়গা থেকে তারা নিজেদেরকে আটকে রাখতে পারেনি। কিন্তু আমরা বর্তমান প্রজন্মের যারা আছি, আমরা মনে করি যে আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে কোনো দৃশ্যমান আইডিয়ালিস্টিক জায়গা রেখে যেতে পারি, যা তারা ভবিষ্যতে অনুসরণ করবে, অনুকরণ করবে, এবং আমরা যেমন আমাদের আজকের অবস্থানের জন্য পূর্বপুরুষ বা পূর্ববর্তী নেতাদের দায়ী করি, তারা আমাদের দায়ী করবে না। সেই জায়গা থেকে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, যাতে আজকে আমরা যে সংগঠনে আছি, যে পাটাতনে আছি, যে প্ল্যাটফর্মে আছি, তারা যেন এখানে এসে তারা বলতে পারে যে এই প্ল্যাটফর্মটা আমার, অমুকের বাবা বা অমুকের সন্তানের না। কিন্তু 24-এ তো আমরা দেখলাম যে এমন নতুন জেনারেশনের ছেলেমেয়েরা এসছে, কিন্তু তাদের ব্যাপারে তো অনেক বদনাম আসছে। যে তুমি আখের গুছানোর কথা বললা, সম্প্রতি 24-এর গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এমন 2 জন রাষ্ট্রীয় এপিএস কে সরিয়ে দেওয়া হয়েছে। তারা তো আখের গুছানো রাজনীতি করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে যেই নতুন প্রজন্ম এই শর্তে বলছে যে পুরাতন প্রজন্মের এই ভুলগুলো আসছে, এই ভুল থেকে আসলে তারা মুক্ত কিনা? আমরা যে জায়গা থেকে দেখছি যে 2024 সালের গণ অভ্যুত্থান একটি স্বৈরাচারী ব্যবস্থার পতনের মাধ্যমে আমরা মনে করি যে বাংলাদেশকে দ্বিতীয়বার বিনির্মাণের সুযোগ আমাদের হাতে এসেছে। আমরা এখানে দ্বিতীয় প্রজাতন্ত্র তৈরি করতে চাই, এই আকাঙ্ক্ষাটা আমাদের ভিতর আছে। তো আমরা যখন রাষ্ট্রের যে কাঠামো এতদিন আমাদের ছিল, যে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা ছিল, সেই জায়গা থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, আমাদের চলার পথে ভুল হবে, ভ্রান্তি হবে, কিন্তু আমরা সেই জায়গা থেকে শুধরে নিয়ে, যে আকাঙ্ক্ষার ভিত্তিতে 2000 মানুষ শহীদ হয়েছে, যে আকাঙ্ক্ষার ভিত্তিতে 50,000-এর অধিক মানুষ আহত হয়েছে, অনেকের কবর আমরা এখন অবধি খুঁজে পাইনি, সেই বাংলাদেশটা আমরা তৈরি করতে চাই। সেই চলার পথে যে জঞ্জাল আসবে, আমরা সেই জঞ্জালকে এড়িয়ে বা পায়ে মারিয়ে এগিয়ে যেতে চাই। ছাত্র রাজনীতির আলাপ তুললেই যে কোনো সচেতন বাবা মা বলবে যে দূরে থাকো, যাইও না, খারাপ জিনিস। কারণটা কি? কেন এটাকে মানুষ ঘৃণা করে? কেন তোমাদেরকে ঘৃণা করে? কেন তোমরা যারা রাজনীতি করো, তোমরা যারা ছাত্র সংগঠন করছো, তোমাদেরকে কি আসলে মানুষ খুব বেশি পছন্দ করে, ভালো জানে? আমার জায়গা থেকে যেটা বলবো, যে যদি একটা ম্যাস পিপলের কথা বলি, তাহলে না, মানুষ ছাত্র রাজনীতি পছন্দ, মানুষ রাজনীতিই পছন্দ করে না। তারা রাজনীতি বলতে এটাই বুঝায় যে শোষণ দমন পীড়ন করবে, ক্ষমতা নিবে, এটাই বুঝে। এবং আমাদের কাছে নর্মালি মানুষ রাজনীতি বলতে এটাই বুঝায়। যেমন আমরা যেই মানে স্বৈরাচারিতা দেখে আসছি বিগত 16-17 বছর, বা আমার জন্মের পূর্বেও যেই মানে যারাই ছিল, যে যখন আসে সে তখনই স্বৈরাচার হয়ে ওঠে। এবং ক্ষমতা জিনিসটা এমনই, এই জায়গাটা থেকে হচ্ছে সাধারণ মানুষের পার্সপেকশন ওরকমেরই থাকে যে রাজনীতিবিদরা ভালো না এবং রাজনীতি একটা নোংরা জায়গা। এখন শুধু কি ভালো না এতটুকু বলে না, তোমাদেরকে ভয়ও পায়? না, ভয় ভয় পায় না। তোমাদের অভিজ্ঞতা কি? তোমাদের চারপাশের মানুষ কি তোমাদেরকে খুব রিসেপটিভ মনে করে? 24-এর আগের পরে যদি অভিজ্ঞতা শেয়ার করো, না তোমাদেরকে আসলে ভয় পায়, তোমাদেরকে গুন্ডা মনে করে, মানে তোমরা তুড়ি দিয়ে উড়াই দাও কিনা, নাই করে দাও কিনা, এগুলো মনে করে কিনা? মানে তোমাদের না, 24-এর আগের যে জিনিসটা ছিল, 24-এর আগে ছাত্র রাজনীতির যেমন গ্রহণযোগ্যতা ছিল, 24-এর পরে এটার গ্রহণযোগ্যতা বেড়েছে। এটা বেড়েছে কারণ একটা ম্যাস কমিউনিটি যে স্টুডেন্টরা আছে, তারা ম্যাক্সিমাম বলতো আই হেট পলিটিক্স। এবং এটা একটা ট্রেন্ড ছিল একটা সময় যে আমি রাজনীতি পছন্দ করি না, আমি করবো না, আমি ইন্টার দিব, ভার্সিটিতে পড়বো, চলে যাবো, নাহলে দেশের বাইরে চলে যাবো। বাট 24-এর পরে মানুষের
বা স্টুডেন্টদের মধ্যে রাজনীতির ভিতরে আসা বা রাজনীতি নিয়ে জানা বা ইতিহাস জানার একটা প্রবণতা বেড়েছে। এবং আমি বলবো যে 24-এর পরে আসলে রাজনীতির গ্রহণযোগ্যতা বেড়েছে, আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। এবং 24-এ আমরা যে যার জায়গা থেকে আসলে সবাইকে সাহায্য করেছি। ওই যে মানে আমরা কেউ কাউকে ছেড়ে যায়নি, চেনা হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, একদম কি বলে পুলিশের বন্দুকের সামনে থেকেও আমরা কেউ কাউকে চিনি না, বাট আমরা সরে যাই নাই। তো এই জায়গাটা থেকে আমি বলবো যে আমার আশেপাশে যারা আছে তাদের কাছে আমার গ্রহণযোগ্যতা বেড়েছে এবং তারা আমাকে খুব পজিটিভলি গ্রহণ করে এখন। প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, মাদ্রাসা, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম বাকিরা, কার অবদান কতটুকু, 19 জুলাই পর্যন্ত কে ছিল, 19 জুলাইয়ের পর কে লড়াই করেছে, আমরা তো এই তর্কগুলো দেখতে পাচ্ছি এখন। তাহলে কি আসলে 24 তোমাদেরকে একত্রিত করেছে না বিভাজিত করেছে? 24 বাংলাদেশের আপামর জনসাধারণ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা মাদ্রাসা, স্কুল, কলেজ পড়ুয়া আছে, ইভেন বাংলাদেশের যেসব শিক্ষার্থী দেশের বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, সবাইকে এক জায়গায় এক মতে এক পথে ঐক্যবদ্ধ করেছে যে বাংলাদেশে একটা পরিবর্তন দরকার। এবং সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা 2018 সালে আমরা যখন নিরাপদ সড়ক আন্দোলন করি, আমরা যখন দেখি যে তৎকালীন ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন আমাদের উপর হামলে পড়েছে, আমাদের উপর আঘাত হানছে, আমরা শুধু নিরাপদ সড়কের দাবি করার কারণে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করছে, তখন আমাদের ভিতর এই বোধটা তৈরি হয় যে এই রাষ্ট্রের মেরামত দরকার। এবং 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সামনে থেকে কাজ করার সুবাদে আমাদের তখন থেকেই একটা বড় আকাঙ্ক্ষা তৈরি হয় যে সমস্যাটা শুধু আমাদের সড়কে না। 24-এর আকাঙ্ক্ষার সাথে কি তাহলে 18-র একটা আকাঙ্ক্ষার যোগসূত্র আছে? শতভাগ। 2018 সালে যেসব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা ভিতর যে রাষ্ট্র মেরামতের চিন্তা এবং মনন তৈরি হয়, তারই বিস্ফোরণ হয়েছে 2024 সালে। 2018 সালে যারা নিরাপদ সড়ক আন্দোলন করেছে তারাই আজকে 24 সালের সম্মুখ সমরের যোদ্ধা। এবং আমি আরেকটি বিষয় যুক্ত করে বলতে পারি যে রাষ্ট্র মেরামতের চিন্তা আমাদের ভিতর তখন তৈরি হয়। আমরা বারংবার নিজেদেরকে বলেছি আমরা রাজনীতি ঘৃণা করি। প্রিন্স যেটা বলছে যে 24-এর মালসামানা আসলে সরবরাহ করেছে 17-18-র প্রজন্ম, তাহলে 24-এর বীজ যেখানে বপিত হয়েছে, আবার 24-এর আকাঙ্ক্ষা স্বপ্নগুলো যেখানে ভেঙে যাচ্ছে, এই পার্থক্য, এই যে ফাইন লাইনগুলো আছে, সেটা কি তোমাদের প্রজন্ম, তোমাদের অভ্যুত্থানের যারা অংশীজন ছিলা, সহযোদ্ধারা ছিলা, তোমরা কি সচেতন? এটা কি বোধ করছো? তোমাদের মধ্যে কি আলাপটা, তর্কটা উঠছে? নিরাপদ সড়ক আন্দোলনের কথা উঠলো, আমি এই জায়গাটার থেকে খুবই অ্যাটাচ, কারণ আমি নিজে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট এবং যারা মারা যায় তারা আমার ইমিডিয়েট সিনিয়র। এই সুবাদে মানে 17 সালের কথা বলছো? হ্যাঁ, 2018-তে 18 সালে তারা আমার কলেজের ইমিডিয়েট সিনিয়র। সেই সুবাদে তিনটা জিনিস পরিলক্ষিত হয়। একে তো সমস্যা শুধু আমাদের সড়কে না, পুরো সিস্টেমে। যখন আমরা মানে আন্দোলন করে আসতে চাই তখন কিন্তু ক্যান্টনমেন্ট থেকেও আমাদেরকে যাইতে দেওয়া হয় না। এবং এই জিনিসটা হচ্ছে সড়ক থেকে প্রশাসন, প্রশাসন থেকে প্রাতিষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক থেকে সম্পূর্ণ জায়গাটাই একটা মানে ম্যাসাকার একটা অবস্থা। সেই জায়গা থেকে নিজেদেরকে পলিশ করতে 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 যারা আজকে 24-এ এসে দাঁড়িয়েছে, তাদের যে মানে ডিভাইড অ্যান্ড রুলের কথাটা যে বললাম, যে মানে ডিভাইড হয়ে যাচ্ছে, যে ঢাবি, মাদ্রাসা, 24 পর্যন্ত ওয়াজ ওকে, মানে একদম 5ই আগস্ট পর্যন্ত বা 6ই আগস্ট পর্যন্ত, 8 তারিখ পর্যন্ত সবকিছু ওকে। বাট যখন ওই যে আমি বললাম না যে ক্ষমতার দ্বারটা যখন চলে আসে, তখন থেকে আসলে হচ্ছে মানে এই পাটাতনের বিভেদটা শুরু। এবং এটা নিয়ে বরাবরই কথা হয় এবং এটা নিয়ে আসলে অনেকের ক্ষোভ থাকে, অনেকের থাকে, কেউ স্যাটিসফাইড, কেউ স্যাটিসফাইড না, কারো আরো কিছু বলার থাকে কিন্তু বলার স্পেস থাকে না। এই 17 যেভাবে 24-এ টার্ন করেছে, যেমন ধরো 17-18-তে তোমরা আসছো সিম্পল দাবি নিয়ে, রাস্তায় নিরাপত্তা চাই, ভ্যাট বিরোধী আন্দোলন হইলো, বিশ্ববিদ্যালয়গুলো বললো যে ভ্যাটের বোঝা চাপানো যাবে না, কোটা বিরোধী আন্দোলন হলো এক দফা। তাহলে এই যে ইস্যু ভিত্তিক আন্দোলনগুলোর সমাধান না হওয়ার মাধ্যমে কি ছাত্র সমাজের ভিতরে একটা প্রচন্ড ফ্রাস্ট্রেশন ডেভেলপ করেছে? মানে এখন তারা বলছে যে একটা হোলসেল পরিবর্তন দরকার। মানে হাসিনা চলে যাওয়ার ব্যাপারটা কি এরকম যে মানে একটা ইস্যু তো সমাধান হচ্ছে না,
তাহলে কি রাষ্ট্রটার সমাধান নিয়ে কাজ করতে হবে? ছাত্ররা কি এইটা মনে করছে 24কে নিয়ে? 2018 সালের আমরা যখন নিরাপদ সড়ক আন্দোলনে রাজপথে নেমে আসি, আমরা কিন্তু আমার ঠিক পাশের সহপাঠীকে জিজ্ঞাসা করি নাই তার ধর্মীয় পরিচয় কি, সে কি বাঙালি নাকি উপজাতি না অন্য কোনো জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। আমরা দেখেছি যে সে বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক কেনা, সে আমাদের দাবির সাথে একমত কেনা, এবং আমাদের একটা কমন আকাঙ্ক্ষা উপর ভিত্তি করে আমরা 2018 সালে আন্দোলন করেছিলাম। এবং এই আকাঙ্ক্ষাকে ধারণ করার ফলশ্রুতিতে যারা তখনকার সময় স্কুল পড়ুয়া ছিল, কলেজ পড়ুয়া ছিল, বর্তমানে ইউনিভার্সিটি পর্যায়ে আছে, আমরা পরস্পরের সাথে যুক্ত না হওয়া সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলতাম। এবং সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা দেখেছি যে ধর্মীয় মতাদর্শ বা রাজনৈতিক যে মতাদর্শ, সেই জায়গা থেকে আমাদের ভিতর বিভেদ তৈরি হয়। কিন্তু একই সাথে যখন আমরা সাধারণ ইস্যু, যে ইস্যু আমাদের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা শিক্ষার্থীকে, যারা কলেজ পড়ুয়া হোক, মাদ্রাসা হোক বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হোক, আমাদের সবার জন্য সমান, সেই জায়গাটা আমাদেরকে লড়াই করার পাটাতন তৈরি করে দেয়। তো আমরা দেখেছি যে আমরা যদি ইস্যু ভিত্তিক আগাই বা ইস্যুকে কেন্দ্র করে আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা আমাদের লড়াইটা চালিয়ে যেতে পারবো। 24 সালে তাই হয়েছে। জুন, জুলাই, আগস্টে আমাদের যে আন্দোলন সংগঠিত হয়েছে, আমাদের খুবই ছোট একটি ইস্যু ছিল যে কোটা যে ব্যবস্থার উপর ভিত্তি করে আমরা 2018 সালে আন্দোলন করেছি, যেটি সরকার কর্তৃক বাতিল করে দিয়েছিল, কিন্তু পুনরায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যখন আমাদের উপর জুলাইয়ের 16-17 তারিখ অবধি আমাদের উপর নিপীড়ন চলল, আবু সাইদ মারা গেল, তখন আমাদের ভিতরে এই প্রশ্ন ওঠা শুরু করলো বা আমাদের ভিতরে আলোচনাটা তৈরি হলো যে কোটা একটা ইস্যু জানি আমরা আন্দোলন করতেছিলাম, কিন্তু আমাদের ভাইয়ের বুকে গুলি চললো কেন? এবং সেই জায়গা থেকেই আজকে ঢাকার উত্তরায় যেসব প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ঢাকার যাত্রাবাড়িতে যে মাদ্রাসা আছে, আমরা সবাই কিন্তু একই দাবিতে নেমেছি যে আমার ভাইয়ের বুকে গুলি চললো কেন। সেই গুলি চলার প্রশ্ন আমরা খুঁজতে গিয়ে স্বৈরাচারের পাটাতনকে আমরা ধসিয়ে দিয়েছি। আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি এবং আমাদের ভিতর যে আকাঙ্ক্ষা আছে, ছোটখাটো ভুল বিভেদ থাকবেই, কিন্তু সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা দ্বিতীয় প্রজাতন্ত্র নির্মাণের জন্য কাজ করে যাচ্ছি। ফ্রাস্ট্রেশন এরপরে কোথায় লিড করবে? ধরো একটা ফেলিওরের পর ফেলিওর। তোমরা যখন ভ্যাট বিরোধী আন্দোলন করেছো, একটা আংশিক জায়গায় সফল হয়েছে। নিরাপদ সড়কের আন্দোলনটা সফল হয়নি। ইনফ্যাক্ট সরকার আইন টাইন করেছে, লাভ হয়নি। কোটা তখন করেছে, আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তাহলে তোমরা ফিল করো কিনা, তোমাদের জেনারেশনের ভিতরে এই প্রশ্নগুলো এখন তৈরি হচ্ছে কিনা যে 24 নিয়েও এরকম খেলাধুলা হচ্ছে, ওয়াদা দেওয়া হচ্ছে, সংস্কারের দফা দেওয়া হচ্ছে, আবার কিছুই হবে না, আবার আওয়ামী লীগকে ফিরায় নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাহলে কি এটা কি তোমাদের ভিতরে গত 8-10 মাসের কার্যক্রম দেখে এই তোমাদের একটা ফ্রাস্ট্রেশন তৈরি করছে যে আমরা কি আবার আগের মতো হাঁটতেছি, আবার রাস্তায় নামতে হবে, এরকম কোনো ফিলিংস তৈরি হচ্ছে? আমি যদি আমার সাইড থেকে বলি, আমার কাছে মনে হয় যে আমাদের আবার রাস্তায় নামতে হবে। কারণ আমরা জুলাইয়ের পরবর্তীতেই আমরা বলেছিলাম যে আমাদের জুলাইয়ের ঘোষণাপত্রটা দিতে, প্রোক্লেমেশন অফ জুলাই যেটাকে আমরা বলি। কারণ আমার দেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। এবং আমরা দ্বিতীয়বার 24-এ যখন ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যায়, এবং তখন যখন আমরা একটা স্বৈরাচার মুক্ত দেশ, এবং আমরা এটাকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা বলে ঘোষণা দেয়, কিন্তু এইটার যে একটা লিখিত যে স্মারক, সেটা কিন্তু বারবারই বলা হচ্ছে যে জুলাইয়ের প্রোক্লেমেশন দেওয়া হবে, দেওয়া হবে, দেওয়া হবে, কিন্তু এখনো সেটা দেওয়া হচ্ছে না। এটা না দেওয়ার ফলে হবে কি, এই অভ্যুত্থানটা একসময় সন্ত্রাসবাদ বা মেসাকারে পরিণত হয়ে যাবে। এবং আজকে যারা আমরা বিপ্লবী বা আজকে আমার ভাইরা যারা শহীদ, তারা একসময় হয়ে যাবে বিদ্রোহী হয়ে যাবে, বিদ্রোহী, তারা হয়ে যাবে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহী, আর আমরা হয়ে যাবো আসলে সন্ত্রাসী। ভিলেন। তো এই জায়গাটা থেকে আসলে ভয় হয়। মানে এই ভয়টার মাত্রা কি রকম তোমাদের জেনারেশনে? মানে এটা কি মানে অনেক ছেলেমেয়েরা, অনেক তরুণ তরুণীরা, তোমাদের সহযোদ্ধারা সবার এবং মধ্যে যারা এই ফিলিংসটা আছে? অনেকেরই আছে। ভয়ের একটা বিষয়, কারণ আমরা যখন দেখি যে আওয়ামী লীগ যখন আসলে বিরোধী দলে যায়, তারা তখন এর থেকেও বেশি ভয়ঙ্কর। তো এই ভয়াবহতা তো মানুষের ভিতরে থাকে। আমরা যখন বললাম যে আপনারা বিপ্লবী সরকার গঠন করেন, তারা তাও করলো না। আমরা এখন বারবার একটা দাবি করতেছি, এখন আমরা বারবার দেখতেছি যে
এক একজনের উপর হামলা হচ্ছে, গুপ্ত হত্যা হচ্ছে, এবং এটা এই 9 মাসে কনস্ট্যান্টলি হয়েই যাচ্ছে। এবং আরেকটা কথা হচ্ছে যে এরা তো হচ্ছে জাতীয় পর্যায়ে উঠে গেছে বা কয়েকটা ফেস এখন সবাই চিনতেছে জানতেছে, বাট মফস্বলেও সেম। মানে ধরো এটা কি ব্যাপারটা এরকম না যে পরিচিত সেই নিরাপদ না, হ্যাঁ, তাহলে তোমাদের যারা লক্ষ আমাদের লক্ষ যারা সহযোদ্ধা লক্ষ যারা সহযোদ্ধা, সবাই যাদের হ্যাঁ, পরিচিত না, তার তারা খবরও তো কেউ আসবে না, খবরও আসবে না, আবার কেউ জানবেও না। এবং খুনও তো হয়েছে অনেক, হ্যাঁ, অনেক সহযোদ্ধা শহীদ হয়ে যাদেরকে সন্দেহ করা হচ্ছে যে বা ছাত্রলীগ। যে আমরা গাজীপুরে দেখলাম যে ছেলেটা, গাজীপুরে যখন হামলা করা হলো, ছেলেটা কিন্তু শেষ পর্যন্ত মারা গেল। তো আমরা অনেক, এরা তো হচ্ছে আমরা বা এরপর যারা আছে, যারা লাইমলাইট আসছি বা ফ্রেমে আসছি, আমাদেরকে কয়েকজন হাতে গোনা চেনে, হয়তো বা আমাদের উপর আক্রমণ হলে 2-4টা নিউজ হবে, কিন্তু এই যে হাজার হাজার স্টুডেন্ট, যে সরকারি বেসরকারি ন্যাশনাল, এদেরকে অনেকে চেনে না। তো এই যে একটা মানে অনিরাপত্তা, এবং সেম জিনিসটা দেখা আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের নিষিদ্ধকরণ এটা হয়েছে, কিন্তু তারপরও তাদের অ্যাক্টিভিটিস কিন্তু তারা বিভিন্ন ভাবে মিছিল দিচ্ছে, বিভিন্ন ভাবে বিভিন্ন প্রোগ্রামে তারা প্রোগ্রাম করছে। এই জিনিসগুলো আমাদের জন্য খুবই অ্যালার্মিং। প্রিন্স, তোমাদের মধ্যে কি এই ভয়টা একই রকম আছে যে এটা ফেল করলে, যেমন ধরো 17-র তোমার ডিমান্ডটা যদি ফেল হয়েছে পরেও তোমরা আবার আরেকটা আন্দোলনে যেতে পারছো, সময় পাইছো, আবার ধরো কোটা ফেল করলেও তোমরা আবার রাস্তায় নামতে পারছো, নিরাপদ সড়ক ফেল করলেও তোমরা আবার ফিরে আসতে পারছো, 24 ফেল করলেও কি তোমরা আবার রাস্তায় ফিরে আসতে পারবা সেফলি? মানে যেটা ঈশা বলছে যে মানে এটা আমাদের একটা মানে আশঙ্কার ব্যাপার, এই ফিলিংসটা কি খুব ডমিনেন্ট তোমাদের মধ্যে? আশঙ্কা আছে সত্য, বাট একই সাথে আমরা মনে করি যে রক্তের ধারাবাহিকতাই রাষ্ট্র এগিয়ে যায়। আমাদের পূর্বপুরুষ লড়াই সংগ্রাম করেছে বলেই আমরা বঙ্গভঙ্গের মাধ্যমে একটি আলাদা ভূখণ্ডের দিকে ধাবিত হয়েছিলাম। বঙ্গভঙ্গের মাধ্যমে এই পূর্ব বাংলার মানুষ তার শিক্ষার অধিকার ফিরে পেয়েছিল। পাকিস্তান রাষ্ট্রের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম ইংরেজদের থেকে। 71 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছে বলেই আজকের স্বাধীন ভূখণ্ডটি আমরা পেয়েছি। 2024 সালে আমাদের ভাই বোন, আমাদের সহযোদ্ধারা, আমরা রক্ত দিয়েছি বলেই আমরা আজকে এখানে বসে আছি। বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে। তো যতবার আমাদের রাষ্ট্রের উপর এই ধুলা বালিকণা যুক্ত হবে, এই দুঃশাসন সন্ত্রাসীরা নিপীড়ন চালাবে, জনগণ ঘুরে দাঁড়াবে এবং তাদেরকে প্রতিরোধ করবে। তো ঈশা বলছিল যে আবারও মাঠে নামা লাগতে পারে, ভয় আছে, আশঙ্কা আছে, নতুন ইস্যু নিয়ে নামা লাগবে কিনা, সেই ইস্যুটা কি? ধরো 17-তে তোমরা যদি কোটায় ফেল করে থাকো, তাহলে এরপরে নিরাপদ সড়ক যদি হয়ে থাকে, যদি ভ্যাট বিরোধী হয়ে থাকে, 24 যদি ফেল করে, 24টা তো একটা বড় জায়গা ছিল, এরপরে তোমরা কি নিয়ে নামবা আসলে? এরপরে আন্দোলনটা কি হবে? 24 আমাদেরকে শিখিয়েছে যে বাংলাদেশের আপামর জনসাধারণ, বাংলাদেশের শিক্ষার্থীদের উপর একটি বড় আস্থার জায়গা আছে। 24 আমাদেরকে শিখিয়েছে আমরা যখন এই স্বৈরাচারী ব্যবস্থা, তাদের লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে যখন লড়াইয়ে ছিলাম, ছোট ছোট বাচ্চারা আমাদেরকে পানি সরবরাহ করেছে, মায়েরা আমাদেরকে ডেকে নিয়ে খাইয়েছে। তাদের প্রতি আমাদের একটি ঋণ আছে, এবং সেই ঋণ হচ্ছে এই বাংলাদেশটা তারা যেভাবে দেখতে চায়, আমরা যেভাবে দেখতে চাই। আমাদের যেহেতু সহজজাত জায়গা আছে যে আমরা বাংলাদেশটাকে একটি নতুন বাংলাদেশ হিসেবে কল্পনা করছি, যে বাংলাদেশে কেউ রাস্তায় ঘুমাবে না, যে বাংলাদেশে কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি লুটপাট হবে না, সেই বাংলাদেশটা আমরা তৈরি করতে চাই। 24 আমাদের সেই বাংলাদেশটা তৈরি করার প্রথম ধাপ। আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা একটি আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে স্বাধীন করেছে, আমরা মনে করি তারা তাদের আকাঙ্ক্ষার জায়গাটি বাস্তবায়ন করতে পারেনি। বাস্তবায়ন করতে পারেনি বলেই 24-এ আমাদের দ্বিতীয়বার লড়াই করতে হয়েছে। এবং আমরা যেহেতু একটি লড়াইয়ের মাধ্যমে এসেছি, আমরা এই ভয়ের সংখ্যাকে এক কথায় উড়িয়ে দিচ্ছি। আমাদের সহপাঠীরা, সহযোদ্ধারা রক্ত দিয়ে আমাদের এই লড়াইয়ের স্মারক স্থাপন করেছে। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমাদের যদি মৃত্যু হয়, আমরা যদি শাহাদাত বরণ করি, আমাদের পরবর্তী প্রজন্ম এই লড়াই চালিয়ে যাবে। আমাদের মতো আমাদের পূর্ববর্তী প্রজন্মকে বলবে না যে তারা ব্যর্থ হয়েছিল। আমরা আজকে যে পদাঙ্ক অনুসরণ করে চলছি, আমাদের পরবর্তী প্রজন্ম যেন এসে দেখে যে আমাদের সময় কিছু লোক তো ছিল যারা একটি আকাঙ্ক্ষা নিয়ে এই রাষ্ট্রটি পরিবর্তন করতে চেয়েছে। এটি আমাদের জন্য বড় প্রাপ্তির জায়গা। ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা নিয়ে তুমি বলছিলে যে এখনো প্রয়োজন আছে,
আমাদের অতীতের ভুল ভ্রান্তি, পূর্ববর্তী জেনারেশনের ব্যর্থতা সবকিছুর পরেও, কিন্তু গণ অভ্যুত্থানের এর আগে আমরা দেখেছি বুয়েটে ছাত্র রাজনীতির বিপক্ষের যে খুব শক্ত অবস্থান, ছাত্রলীগের বিরুদ্ধে পার্টিকুলারলি। তো তুমি বলছো যে 24 ছাত্র সমাজকে একত্রিত করেছে, নতুন আকাঙ্ক্ষা তৈরি করেছে। কুয়েটে দেখলাম ছাত্ররা কিন্তু আবার সেই বুয়েটের মুডে ফিরে গেছে যে আমরা এখানে কোনো ছাত্র রাজনীতি চাই না। তাহলে প্রশ্ন হচ্ছে, তোমরা যাকে রিপ্রেজেন্ট করো, তোমাদের বুঝ, সেটা তো আসলে ইউনিভার্সাল না। তাহলে গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তখন আন্দোলনে ছিল এমন ছাত্রছাত্রীরাও মিছিল করে বলছে আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না। তাহলে এই যে দ্বন্দ্ব, চাই না চাওয়ার যে দ্বন্দ্বটা, সেটা সমাধান হবে কিভাবে? আমরা যেটা যে বললাম যে বুয়েট বা কুয়েটে ছাত্র রাজনীতি চায় না, না চাওয়ার মূল কারণটা হচ্ছে আধিপত্যবাদের যে একটা বিস্তার। এবং ছাত্র রাজনীতিটা যদি ক্যাম্পাস ভিত্তিক হয় সেক্ষেত্রে হয়ে যায় যে আহ, আমরা যেটা আগে আসলে দেখে আসছি ছাত্রলীগের আমলে যে ভাই রাজনীতি একটা চলে আসে, এবং তারা যেই মানে গণরুমের হিস্ট্রি বলি আমরা বা বিভিন্ন র্যাগিং এর শিকার হয়, এই জায়গাটা থেকে হয়তো আমিও বলি যে আমি হয়তো ক্যাম্পাসে রাজনীতি চাই না, কারণ আমার ক্যাম্পাস সেটা যদি আমার জন্য নিরাপদ না হয় তাহলে তাহলে সেটা তো আমার না, সেটা তাহলে ভাইয়ের ক্যাম্পাস, আমি সেখানে অতিথি মাত্র। তো সেক্ষেত্রে দাবিটা তো রিফাইন্ড হইতে পারে, রিফাইন্ড হইতে পারছে যে আমরা ছাত্র রাজনীতি চাই, এই শর্তে চাই, অথবা আমরা দলীয় ছাত্র রাজনীতি চাই না, আমরা ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি চাই। কিন্তু সেখানে আউটরাইট বলে দেওয়া হচ্ছে যে ক্যাম্পাসে আমরা কোনো ছাত্র রাজনীতি চাই না। তাহলে প্রশ্ন হচ্ছে যে তোমাদের জেনারেশনও কি তোমরা আকাঙ্ক্ষায় আসলে একত্রিত, না তোমাদের আকাঙ্ক্ষার ভিতরে ভিন্নতা আছে? মানুষ ভেদে হয়তো বা আকাঙ্ক্ষার ভিন্নতা আছে, তবে আমি বলবো যারা আন্দোলনে ছিল কিন্তু পরবর্তীতে ক্যাম্পাসমুখী হওয়ার পরে বলছে যে আমরা রাজনীতি চাই না বা আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না, তাদের ক্ষেত্রে আমাদের যেটা করণীয় থাকবে যে আমরা যারা রানিং মানে ছাত্র রাজনীতি করছি বা বিভিন্ন ছাত্র সংগঠনে জড়িত আছি, আমরা এমন কিছু না করি যে তারা আরো রাজনীতি বিমুখ হয়ে যাক। আমরা চাই যে আমাদের কাজের মাধ্যমে তারা রাজনীতিটা আমাদের কাছে যেমন, তাদের কাছেও ঠিক সেইভাবেই আমরা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে তুলে ধরি, যাতে তারা রাজনীতি বিমুখ না হয়ে রাজনীতিটাকে চর্চার মধ্যে নিয়ে আসে। চাই না চাওয়ার যে দ্বন্দ্ব, সেখানে দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে যে তোমার প্রাইভেট ইউনিভার্সিটি গুলো দেখো, এইবারে তো 19 জুলাইয়ের পরে হল যখন ভ্যাকেট করে দিল সরকার গত বছর, আন্দোলনটা তো প্রাইভেট ইউনিভার্সিটি লিডারশিপ দিয়েছে। নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, সাউথ ইস্ট, এরা যারা আছে সবাই মিলে কালেকটিভলি, মাদ্রাসার ছাত্রছাত্রীরা সবাই। তো সেইখানে নর্থ সাউথ কি আসলে ছাত্র সংগঠন চায়, ছাত্র রাজনীতি চায়? ব্র্যাক চায়? সে কি আসলে ছাত্র সংসদ ওপেন করবে? তাহলে এই প্রশ্নটা রিজলভ কিভাবে হবে? আবার সে কিন্তু একইভাবে বলছে যে এই নতুন যে দল হচ্ছে, এই যে আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির হিস্সা নাই, এটাও কিন্তু সে বলছে। কিন্তু সে আবার কিন্তু তার ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি করবে এটা আবার দাবি করছে না, অথবা সংসদ চাচ্ছে না। আবার ঈশা বলছে যে হ্যাঁ, আমরা এমন কিছু করব না যেটার মাধ্যমে তারা আসলে আকৃষ্ট হয় রাজনীতির ব্যাপারে। তো 10 মাসের তোমাদের গণ অভ্যুত্থানের জেনারেশন কি সাফিসিয়েন্টলি তোমরা বিরাজনীতিকরণ থেকে রাজনীতিমুখী করতে পেরেছো ছাত্রদেরকে? আসলে বাংলাদেশে আবহমান কাল জুড়ে যে রাজনীতি চলে এসেছে ছাত্র রাজনীতির নামে, আধিপত্যবাদী রাজনীতি, হল দখল, লুটপাট এবং দলীয় দাসত্ব জায়গা থেকে কাজ করেছে। আমাদের প্রজন্ম এবং যারা বর্তমানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আছে, আমরা সকলে একমত যে বাংলাদেশে এ ধরনের লাঠিয়াল বাহিনী যে ছাত্র রাজনীতি আছে তা আমরা চাই না। তারাও যেমন একমত, এখানে আমরাও একমত। আমরা নতুন কি বলছি বা কি ভিত্তিতে আমরা ছাত্র রাজনীতির পক্ষে কথা বলছি? আমরা বলছি যে শিক্ষার্থীদের প্রথম কাজ পড়াশোনা করা, তাদের দ্বিতীয় কাজ তারা এই পড়াশোনার ভিত্তিতে কি করতে চায় সেটি নিশ্চিত করা, এবং এর পাশাপাশি এই রাষ্ট্রের নাগরিক হিসাবে তার কি কি অধিকার আছে, তার কি কি সমস্যা আছে, সেই সমস্যাগুলি নিয়ে কথা বলা এবং রাজনৈতিক সচেতন নাগরিক হয়ে ওঠা। আমরা রাজনৈতিক সচেতন নাগরিক তৈরির জায়গা থেকে কাজ করছি, এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে, বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আছে, তারাও আমাদের সাথে একমত যে এই রাজনীতির একটি পরিবর্তন দরকার, এবং সেই পরিবর্তনের রাজনীতি হবে অধিকার এবং সমস্যার সমাধান ভিত্তিক। 24-এর একটা সমালোচনা হচ্ছে, 24-এর আন্দোলনের সময় আমরা যে দুঃসাহসিক মেয়েদেরকে দেখেছি,
হাইকোর্টের সামনে দেখলাম যে পুলিশের গাড়ি আটকে দিয়েছে, যে আমার বন্ধুকে গাড়িতে করে নিতে হইলে আমার লাশের উপর দিয়ে নিতে হবে। আর একটা মেয়েকে দেখলাম যে বলছে পুলিশকে আঙ্গুল তুলে, আজাদি বোঝেন, আজাদি যদি না বুঝে থাকেন আপনি কোটায় চাকরি পাইছেন। তো এই যে দুঃসাহসিক মেয়েদেরকে আমরা দেখলাম, কিন্তু ইদানিং আমরা তাদেরকে কোথাও দেখি না। লাইমলাইটে নাই, রাজনীতিতে নাই, তর্কে নাই, ফেসবুকে নাই। তো তুমি তো আন্দোলনে ছিলা, তুমি নারী, শিক্ষার্থী, মানে তোমার জায়গা থেকে তুমি কিরকম ফিল করো যে মানে ওরা নাই কেন, অথবা তুমি কেন আছো, অথবা তুমি কি জোর করে আছো, তোমার কি একটা ডিফারেন্ট লড়াই আছে? 24-এর আন্দোলনে প্রত্যেকটা নারী শিক্ষার্থীদের অবদান অনেক। এটা আসলে চেয়েও কেউ ডিনাই করতে পারবে না। এবং আমি যদি আমার কথা বলি যে আমি কেন টিকে আছি, আমি 24-এ আন্দোলনের একজন যোদ্ধা হওয়ার পাশাপাশি আমার আগে থেকে একটা রাজনৈতিক ব্যানার ছিল। সেই জন্য হয়তোবা আমি আন্দোলন করেছি, যদিও আমি আন্দোলন আমার কোনো ব্যানারে করি না, আমি আমার নিজের জায়গা থেকে নিজের অধিকারের জন্য, নিজের ভূখণ্ডের জন্য, নিজের স্বাধীনতার জন্য লড়াই করেছি। এবং আমি এরপরে আবার নিজের ব্যানারে ফিরে আসছি। এই জন্য আমি এখন পর্যন্ত এই জার্নিটাতে টিকে আছি। যারা নাই, আমার কাছে মনে হয় যে জুলাইয়ের পর যে মেয়েদের কথা আমরা আসলে, যাদেরকে আমরা সিম্বলাইজ করি, যেমন যেই মেয়েটা হচ্ছে আপনি বললেন যে গাড়ি ধরেছে, মেয়েটা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির, মেয়েটার নাম নুসরাত। আর যে ছেলেটাকে নিয়ে যাওয়া হচ্ছে ওর নাম হচ্ছে নূর হাসান। তো আমার কাছে মনে হয় যে নূর যেভাবে মানে হাইলাইট হয়েছে, নুসরাত কিন্তু ইকুয়ালি হাইলাইট হয় নাই। ইটস নট বিকজ যে সে অ্যাপলিটিক্যাল বা তার করা হয় নাই। তাকে প্রথম বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়াতে 2-4টা ইন্টারভিউ করেন, তারপর তাকে হারায় ফেলা হয়েছে। এবং অনেক এরকম মেয়ে আছে যারা, সমস্যাটা কি তার দিক থেকে যে তার আগ্রহ নাই পরবর্তীতে কন্টিনিউ করার, না তাকে পলিটিক্যাল প্রসেস অ্যাকোমোডেট করতে পারে নাই? পলিটিক্যাল প্রসেস না, তাকে আমরা সেই গ্রহণযোগ্যতা তার দিতে পারিনি, বা তার যে প্রাপ্য জায়গাটা ছিল, তার অবদানকে অ্যাকনলেজ করা, অবদানটাকে অ্যাকনলেজ করা, ওইটা আমরা হয়তো বা করতে পারি। আমরা মানে কারা? তোমরা এই যে যারা রাজনৈতিক দল যারা নতুন উঠে এসছে, তাদের বেসিক, এখন আমরা আসলে গণ অভ্যুত্থানটা বলি বা আমরা একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, আমরা আসলে এই নামটা বলতে তো আমরা বুঝি যে এই যে এখন যে ছাত্রদের যে নতুন সংগঠন হয়েছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম, যেটা একটা প্রেসার গ্রুপ ছিল, আমরা মনে করি যে সেইটাই। তো সেইখান থেকেও হয়তো বা এই নারীদেরকে ওইভাবে আসলে হাইলাইটস করা হয় নাই। কারণ আমরা একটা জিনিস মনে করি যে আমরা আন্দোলনের সময় বা সময় মেয়েদেরকে সামনে দিই, কারণ মেয়েদেরকে পুলিশ মারে না। তো তাদেরকে ওই টাইমটাতে আসলে আমরা ঢাল হিসেবেই ব্যবহার করেছে। আমি বলবো তাদেরকে এক প্রকার ব্যবহারই করেছে ঢাল হিসেবে। কিন্তু এই জায়গাটা থেকে আসার পর, দেশ স্বাধীন হওয়ার পর, তাদের যেভাবে অ্যাকনলেজ করা উচিত ছিল বা তাদের জার্নিগুলাকে যেভাবে রিফ্লেক্ট করা উচিত ছিল, আমার কাছে মনে হয় সেইটা না করার কারণে। এবং এর থেকে বড় একটা বিষয় হচ্ছে যে রাজনীতিতে মেয়েদের অবস্থানটা খুবই নাজুক, খুবই নাজুক একটা অবস্থান। যেমন গত 23 তারিখে আমি নিজেও অনেক মানে সাইবার বুলিং এর শিকার হয়েছি, মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি। তা আমাদের এই মানসিকতাগুলো আছে, আমরা এগুলো হজম করে বা আমরা এগুলো মেনে নিয়ে রাজনীতি করতে পারি, বিকজ আমাদের এটা প্র্যাকটিসের মধ্যে আছে। কিন্তু যারা অ্যাপলিটিক্যাল মেয়ে, যারা, একটা মেয়ে মিরপুর 10-এ এক ইন্টারভিউ দিচ্ছিল আন্দোলনের সময় যে ভাই আমি ইন্টারে পড়ি, আমার সামনে বিয়ে, এই আন্দোলন দিয়ে আমার কোনো কাজ নাই, আমি বিয়ে করে চলে যাব, কিন্তু আমি আসছি কারণ আমার ফ্রেন্ডরা আন্দোলনে নামছে, আমাকে বলছে আমি আসছি। এখন সে অ্যাপলিটিক্যাল, কিন্তু সে আসছে কেন? তাগিদে, নিজের স্বাধীনতার তাগিদে আসছে। এখন আমরা যদি তাকে অ্যাকনলেজ করতাম, হয়তোবা তাকে আমরা রাজনীতি মুখ করতে পারতাম। কিন্তু আমরা ওই যে বললাম যে আন্দোলনের পর এই জায়গাগুলোতে তাদেরকে অ্যাকনলেজমেন্ট দেওয়া হয় নাই, বা তারা যেই প্রাপ্য সম্মানটা পাইতো এক নারী হিসেবে। আমি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে আহতদেরকে, যারা আহত হয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। এছাড়াও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যেই মেয়েরা আহত হয়েছে বা যে ছেলেরা বা যে সমস্তরা শহীদ হয়েছে বা যাদের কন্ট্রিবিউশন ছিল, তাদেরকে কিন্তু ওইভাবে মূল্যায়নটা করা হয় নাই। এই এটা প্রিন্সের কাছ থেকে শুনতে চাইবো যে তুমি একটা ছাত্র সংগঠন নেতৃত্ব দিচ্ছ, তুমি ছেলে, তো ঈশা কিছু ভ্যালিড পয়েন্ট ডেভেলপ করেছে, বলার চেষ্টা করেছে যে তোমার ছাত্র সংগঠন অথবা তোমার 24-এর অভিজ্ঞতা থেকে তোমরা কি আসলে মেয়েদের অবদানকে স্বীকার করতে চাও না, অথবা তোমরা তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করো, অথবা আসলে কি ইনহারেন্টলি বৈষম্যকে লালন করো? মানে তোমাদের জায়গা থেকে তোমরা কিভাবে দেখতেছো বিষয়টাকে? তো সিরিয়াস এলিগেশন। আমাদের আন্দোলনে সবচেয়ে বেশি শক্তি জুগিয়েছে আমাদের সহপাঠী
নারী শিক্ষার্থীরা, আমাদের মায়েরা, আমরা যখন বাসায় ফিরেছি, আমাদের মায়েরা আমাদেরকে বলেছে যে তোমরা একটি ন্যায়সঙ্গত লড়াইয়ে আছো এবং এই লড়াইয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা আমাদের সন্তানকে এজন্য কোরবানি করতে প্রস্তুত। আমাদের বোনেরা যারা কখনো রাজপথে নামেনি, কখনো বৃহত্তর আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেনি, তারাও আমাদেরকে রক্ষার জন্য ন্যায়সঙ্গত আন্দোলনে আমাদের থেকে আরো সক্রিয় ভূমিকা পালন করেছে। এটা দায় স্বীকার করে নিতে বা আমাদের ব্যর্থতা, আমরা সেই নারী শিক্ষার্থীদের, আমাদের সহযোদ্ধাদের প্রকৃত মূল্যায়ন করতে পারিনি। আমরা এটা নির্দ্বিধায় স্বীকার করছি। একটি ছাত্র তুই এটা ওভারকাম করবা কিভাবে? মানে স্বীকার করা ধরো একটা স্টেপ, অফকোর্স তোমাদেরকে এটার জন্য ধন্যবাদ দিব, যে কিন্তু এটাকে ওভারকাম করবো কিভাবে? এটা স্বীকার করার মানেই তো সেই মেয়েরা সমাজে ফিরে আসছে না, পলিটিক্সে ফিরে আসছে না, পাবলিক লাইফে ফিরে আসতেছে না, তাকে ফিরায় নিয়ে আসার জন্য তুমি কি করবা? আমরা সেই নারী সহযোদ্ধাদের ফিরিয়ে আনার জন্য সর্বপ্রথম আমরা রাষ্ট্রকে বলবো এবং অভ্যুত্থান পরবর্তী আমাদের সমর্থিত যে সরকার আছে তাদেরকে সম্মাননা প্রদান করা, তাদেরকে সেই স্পেস করে দেওয়া বা জায়গা করে দেওয়া, এবং আমরা যারা ছাত্র সংগঠনগুলো নেতৃত্ব দিচ্ছি আমাদের নিজেদেরও আত্ম উপলব্ধি বা আত্মসমালোচনার জায়গায় আসতে হবে। কেন আমাদের যারা সহপাঠী আছে, সহযোদ্ধা আছে, যারা রাজপথে আমাদের সাথে একই মাঠে একই ময়দানে লড়াই করেছে, তাদেরকে আমরা আমাদের সংগঠনে তাদের উপযোগী পরিবেশ দিতে পারছি না, তাদেরকে কেন নেতৃত্বে আনতে পারছি না, এবং বাংলাদেশ বিনির্মাণে তারা যে লড়াই লড়েছে সেই লড়াইয়ে আগামী দিনে তাদের ভূমিকা রাখার ক্ষেত্রে কেন সহযোগিতা করতে পারছি না। আমরা এই জায়গা থেকে অনুধাবন করেছি যে নারীদের জন্য বাংলাদেশের রাজনীতির জায়গা বা রাজনৈতিক দলগুলো এখনো উপযোগী পরিবেশ তৈরি করতে পারেনি। ওর বোলিং এর কথা বলেছে, কদিন আগে আমরা দেখেছি রিশাকে নিয়ে ভুলভাল ভিডিও তৈরি করেছে আরেকটা মেয়ের সাথে বসিয়ে, এবং এইটাকে একটা ইস্যু কিনা যে মেয়েরা এগুলোকে দিয়ে ডিসকারেজ ফিল করছে, যে আমার পার্সোনাল ডিগনিটিতে যখন আঘাত করছে, আমার এটা সামাজিকভাবে পারিবারিকভাবে আমার উপর প্রেশার তৈরি হচ্ছে, সো আলটিমেটলি এটা আমার ফিল্ড না, আমি এগুলোতে যাব না, এটাকে একটা ইনফ্লুয়েন্স আছে। আমরা যে জায়গা থেকে দেখি যে সহযোদ্ধা এবং সহপাঠীরা যারা আমাদের সাথে লড়াইয়ে ছিল, একটি মানসিকতা তো আছেই যে আমরা তাদেরকে নেতৃত্বের জায়গা থেকে সরিয়ে দিতে চাই। তারা থাকলে তো আমাদের ভিতর যে অযোগ্যতা, অথর্বতা আছে, তারা তো আমাদের চেয়ার, আমাদের মাইক, আমাদের অবস্থান দখল করে নিতে পারে। আমাদের ভিতর কারো কারো ভিতর হতো এই ভয় বা আশঙ্কা কাজ করে। সেই জায়গা থেকে আমরা নারীদের সরিয়ে দিতে চাই। কিন্তু বাংলাদেশ ছাত্রপক্ষ মনে করে এই রাষ্ট্রের নাগরিক হিসাবে, বাংলাদেশের শিক্ষার্থী হিসাবে, এই জুলাইয়ের সম্মুখ সমরের লড়াইয়ের সৈনিক হিসাবে নারীদেরকে আমরা জায়গা করে দিব। শুধু জায়গা করে দিব না, আমরা চাই তারা নিজেরা নিজেদের জায়গাটা তৈরি করে নেক এবং আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেয়। শোয়ের একেবারে শেষ পর্যায়ে ঈশা, তুমি তো 24-এর আন্দোলনে অ্যাক্টিভ রোল প্লে করেছো, নিরাপদ সড়ক চাই থেকে শুরু করে। এখনো রাতের বেলা যখন ঘুমাইতে যাও, শোয়ার আগে কি তোমাকে কোনো কিছু খুব আপ্লুত করে, আবেগ আপ্লুত করে ফেলে, তাড়িত করে 24-এর কোনো ঘটনা যেটা তুমি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাও? এটা হচ্ছে 18 তারিখ, আমরা যখন সবাই 18 জুলাই 18 জুলাই 24। আমরা যখন 11টা নাগাদ বাসা থেকে বের হয়েছি, কারণ আমার আরো কয়েকজন যেহেতু ওই সময়টাতে হচ্ছে ইন্টারনেট ছিল না, তো ফোনের মাধ্যমে কথা বলে বেরোয়, ফোন বাসায় রেখে যাইতো, কারণ রাস্তায় হচ্ছে পুলিশ ফোন চেক করতো। তা আমরা ওখানে গিয়ে মিরপুর 10-এ আন্দোলন করছি। অ্যাট দ্য মোমেন্ট হচ্ছে মিরপুর মডেল থানা এবং হচ্ছে কাফরুল থানা, এই দুই থানার পুলিশ মিলে দুপুরের পরে আমাদের উপর হচ্ছে টিয়ার শেল, রাবার বুলেট, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের এগুলো ছোড়া শুরু করে। তো মিরপুর 10-এর ফায়ার সার্ভিসের গেট থেকে আমি দৌড়ায় আজমল হসপিটালের গলিতে ঢুকবো, এমন সময় আমার পিঠে এবং ম্যাক্সিমাম পুরো শরীরে প্রায় 8 থেকে 9টার মতো হচ্ছে বুলেট লাগে, রাবার বুলেট। তো আর টিয়ার শেল একটা আমার শরীরে পড়ে গরম। তো আমি যখন এটা নিয়ে যাব, এর আগ মুহূর্তে আমরা আজমল হসপিটালে একটা আমারই এক ভাইয়ের লাশ নিয়ে গিয়েছিলাম। সে আমার সাথেই হচ্ছে পিছনে, মানে আমরা গুলটি নিক্ষেপ করতেছিলাম, কারণ আমাদের হাতে কিছু ছিল না, গুলটি আর বা বাঁশ ছাড়া আমাদের হাতে কিছু ছিল না। তো এক মুহূর্তে ভাই বলছে যে তোমরা ফলপট্টির দিকে দৌড় দাও, এদিকে কিন্তু একটু পরে পুলিশ গুলি করবে। তো আমি ওনার সাথেই গেছি, মানে আমি, আমার আরো কয়েকটা ফ্রেন্ড
ওনার সাথে ওনাকে আমি চিনিও না। তো পরবর্তীতে আমি যখন ফলপট্টির থেকে বের হই, নিজে এই ফায়ার সার্ভিসের থেকে আসতে শুরু করি, দেখি ভ্যান গাড়িতে ওনার লাশটা নিয়ে যাওয়া হচ্ছে। মানে পার্থক্যটা কত মিনিটের? 8 থেকে 10 মিনিট, মানে রোডের এপার ওপার 7 থেকে 8 মিনিট ওনার লাশটা নেওয়া যাচ্ছে। ওনার লাশটা ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, সাথে রক্তাক্ত শরীর, ওনার শার্ট খোলা। তা আমি ওনার টকেট চেক করছি যে কোনো আইডি কার্ড বা ফোন টোন কিছু পাই কিনা, কিন্তু আনফরচুনেটলি আমরা পাইনি। আমরা আমাদের মিরপুরে যারা যারা শহীদ হয়েছে আমরা সবার একটা তালিকা করেছি। আমি ওই ছেলেটার ছবি যতটুকু নিজে মনে করতে পারছি আমি মানে করছি, মানে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমি ওই ভদ্রলোকের, ওই ভাইয়ের কোনো ছবি, সে কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নাকি স্কুল কলেজের বাচ্চা আমি তাও জানি না। তো এই জিনিসটা আমাকে অনেক মানে তাড়না দেয় যে আমার সাথে ছিল 10 মিনিটের ডিফারেন্সে ওখানে আমিও থাকতে পারতাম, বা আমি এই মানুষটাকে খুঁজেই পাচ্ছি না যে কে, আমি তাও জানতেছি না, অথচ তার হাত থেকে গুলটি নিয়ে আমি নিক্ষেপ করতো। এই জিনিসগুলা অনেক বেশি তাড়না দেয় যে দ্বিতীয়বার এই জিনিসগুলা নিজেদের আমার পক্ষে ফেস করা অনেক টাফ। নিজের সামনে লাশ দেখা, রক্ত দেখা, হ্যাঁ হয়তো ভয় ভেঙে গেছে, দ্বিতীয়বার আমি নিজে দাঁড়াইতে হয়তো বা ভয় পাবো না, কিন্তু বিভিন্ন মানুষের লাশ দেখা, বা আমাদের মিরপুরে শহীদ সিফাত আছে, ও হচ্ছে যখন শহীদ হয় ওর বাবা আসে আমার কাছে যে আমার ছেলেটাকে পাচ্ছি না। পরে খুঁজতে গেলে শুনলাম যে তার হচ্ছে 25 তারিখে ইতালিতে যাওয়ার ফ্লাইট, 20 তারিখে সে শহীদ হয় এবং তার লাশ পাওয়া যায় সরওয়ার্দী হসপিটাল। তো এই জিনিসগুলো শুনে আসলে আমাদের কাছে মনে হয় যে 24টাকে ভুলে না গিয়ে, এই শহীদদেরকে ভুলে না গিয়ে, বা যারা যে অবস্থান থেকে আসলে এই 24-এ অবদান রাখছে, আমার মনে হয় যে তাদেরকে ভুলে না গিয়ে জিনিসটাকে গ্লোরিফাই করা। ক্ষমতা, চেয়ার, এই দুর্নীতি, আখের গোছানো সবকিছুর ঊর্ধ্বে যে আমার কাছে মনে হয় যে রক্তের দায়বদ্ধতাটা থাকা উচিত, সেটা আমি এটা প্রত্যেকের কাছে আহ্বান করবো। এটা যারাই আছে ক্ষমতায়, যারা আছে আসন্ন, যারা ক্ষমতাবান আছে, বা যারা এখন মানে নিজেদেরকে সর্বক্ষমতার অধিকারী মনে, আমি সবাইকেই বলবো যে আপনারা চেয়ার বা নিজের আখেরের চিন্তা না করে প্লিজ ওই মানুষগুলোর কথা চিন্তা করেন যারা কোনো কিছু চিন্তা না করে নিজেদের রক্ত দিয়ে দিচ্ছে, বা আপনারা সেই মানুষগুলোর সাথে বেইমানি করিয়েন না। এতটুকুই বলা আর কি। প্রিন্স, তোমার কোনো কিছু ঘটনা আছে যেটা তোমাকে খুব আপ্লুত করে এখনো 24-এর? জুলাই আগস্টের সংগ্রামে আমরা দেখেছি আমার বন্ধু সাজিদ জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তো, ও গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমার কলেজের জুনিয়র আহনাফ, সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমরা যখন খিলগাঁও থানার এদিকে আন্দোলনরত অবস্থায় ছিলাম এবং অনেক সহযোদ্ধারা আমাদের আশেপাশে ছিল, আমরা দেখেছি কিভাবে থানার ছাদ থেকে পুলিশ আমাদের দিকে পাখির মতো গুলি করেছে এবং ওখানেই আমাদের সামনে প্রায় 3 জনের মতো মারা যায়। এখন অবধি এই তাড়নাটা যে ও তো আমার আন্দোলনে আমার সহযোদ্ধা ছিল, আমার ঠিক এই পাশটাই ছিল, আমার মতো করে ওই স্লোগান দিচ্ছিল, আমার মতো করেই ও তো বাসা থেকে বের হয়েছে, আজকে ও কবরে শুয়ে আছে, আমি বেঁচে আছি, আমি আজকে স্টুডিওতে বসে কথা বলছি। এই যে ত্যাগ, তাদের যে রক্তের যে দায়, সেই দায়বদ্ধতা থেকে আমাদেরকে আবেগতাড়িত করে ফেলে এবং আমরা মনে করি যে যে বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই সহযোদ্ধা বন্ধু ছোটরা রক্ত দিয়েছে, সে বাংলাদেশটা আমরা যে কোনো মূল্যে তৈরি করব এবং সেই বাংলাদেশের বিনির্মাণের পক্ষে আমাদের লড়াই জারি থাকবে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ ঈশাকে এবং প্রিন্সকে আমাদের স্টুডিওতে এসে আজকে কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমার বাংলাদেশ আমার কথা উইথ ব্যারিস্টার ফুয়াদ, নতুন পডকাস্ট। বাংলাদেশের পলিটিক্যাল কনভারসেশনটাকে কিভাবে আমরা তৃণমূলে ছড়িয়ে দিতে পারি তার একটা ছোট্ট আয়োজন। আপনাদের মন্তব্য জানাবেন, পরামর্শ দেবেন, সমালোচনা করবেন, কিভাবে আমরা নতুন করে এই তথ্য এবং মতামত যাচাই বাছাই এবং আদান প্রদানের মধ্য দিয়ে একটা ইনক্লুসিভ পলিটিক্স করতে পারি, যেটা হবে সবার আগে বাংলাদেশ, এই থিমটাকে সামনে নিয়ে। পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।